আজকের ক্লাসে আমরা যে প্র্যাকটিস সেটটা করব সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এ সপ্তাহে কর্মক্ষেত্র পত্রিকা থেকে কিন্তু এই প্র্যাকটিস সেটটা করব। এই প্র্যাকটিস সেটটা গুরুত্বপূর্ণ যারা আগামী যে পিএসসি ক্লার্কশিপের প্রিলি পরীক্ষা হবে সেই প্রিলি পরীক্ষার প্র্যাকটিস সেট আজকের কর্মক্ষেত্র পত্রিকা থেকে দেখব। তো আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, যারা আগামী ক্লার্কশিপ পরীক্ষা দেবেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখুন এখানে পরিষ্কার লেখা আছে বুধবার 29শে মে 2024 কর্মক্ষেত্র পত্রিকা এটি। তো সরাসরি আমরা চলে যাব পিএসসি ক্লার্কশিপ প্রিলির পরীক্ষার জন্য যে প্র্যাকটিস সেটটা কর্মক্ষেত্র পত্রিকা এই সপ্তাহে প্রকাশ করেছে তার আমরা মূল প্রশ্নপত্রে চলুন সরাসরি মূল প্র্যাকটিস সেটে চলে যাই। তো আমরা সরাসরি চলে এলাম মূল প্র্যাকটিস সেটে। এখানে দেখুন লেখা আছে রাজ্যে সহস্রাধিক ক্লার্ক নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা। তো এই প্রিলিমিনারি পরীক্ষার যে প্র্যাকটিস সেটটা কর্মক্ষেত্র পত্রিকা দিয়েছে আমরা আজকে তার প্রথম প্রশ্নে চলে যাব। তো আমরা এর জন্য কী করবো, প্রশ্নটা একটু জুম করে নেবো, জুম করে একটু বড় করব। একের দাগের প্রশ্ন দেখবো। একের দাগের প্রশ্ন আছে এশিয়ার দীর্ঘতম সাইকেল রেস নিচে কোন শহর থেকে শুরু হয়েছিল? খুব সুন্দর প্রশ্ন। বেঙ্গালুরু, কন্যাকুমারী, শ্রীনগর, গান্ধীনগর। তো এই যে সাইকেল রেস এর নিচের কোন শহর থেকে শুরু হয়েছিল? 2024 সালের কিন্তু 1 মার্চে কিন্তু এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেটা ছিল কিন্তু বুধবার, আর সেটা কিন্তু শুরু হয়েছিল কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে। সিদ্ধাক হবে সঠিক উত্তর। শ্রীনগর থেকে কিন্তু এই প্রতিযোগিতা শুরু হয়েছিল। জম্মু ও কাশ্মীর স্পোর্টস কাউন্সিলর এই প্রতিযোগিতার আয়োজন করেছিল, আর এই প্রতিযোগিতাকে এশিয়ান আল্ট্রা সাইক্লিং চ্যাম্পিয়নশিপ হিসাবে ঘোষণা করা হয়েছে। অংশগ্রহণকারীরা কেউ কেউ একা গেছেন, কেউ কেউ দুজনা গেছেন, কেউ কেউ 4 জনাও গেছেন। এদের কিন্তু প্রতিযোগিতা শেষ করার দিন ছিল কিন্তু 12 দিন, 10 দিন এবং 8 দিনের মধ্যে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এই যে প্রতিযোগিতা সেটা জম্মু কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত এখানে বিভিন্ন রাজ্য কিন্তু পাড়ি দিতে হবে, সেজন্য বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থাও সেভাবে করা ছিল। তো এটা কিন্তু 2024 মার্চ মাসে বুধবারে হয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু এই প্রশ্নটা খুব সুন্দর একটি প্রশ্ন। চলে যাবো 2 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে কোন ভারতীয় লেখক বিখ্যাত বই মানসরোবর লিখেছেন? গীতা সহগাল, রামপ্রসাদ বিসমালি, প্রেমচাঁদ জসওয়াল। তো এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক, প্রেমচাঁদ। প্রেমচাঁদ, যার অন্য নাম ছিল কিন্তু ধনপত রায় শ্রীবাস্তব। ইনি কিন্তু জন্মগ্রহণ করেন 1880 সালে আর মৃত্যু হয় কিন্তু 1936 সালে। কোন ভারতীয় লেখকের বিখ্যাত বই মানসরোবর? তো এর কিন্তু সঠিক উত্তর হবে প্রেমচাঁদ, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর, যার অন্য নাম ছিল ধনপত রায় শ্রীবাস্তব। ইনি কিন্তু হিন্দি উর্দু সামাজিক কথা সাহিত্যের উদ্ভাবন করেছিলেন এই প্রেমচাঁদ। আর এই যে মানসরোবর এটি কিন্তু 1880-র দশকের শেষের দিকে সংস্কৃতিতে প্রচলিত বর্ণপ্রথা, শ্রমজীবী নারীদের দুর্ভোগ এবং অন্যান্য সদস্য নিয়ে আলোচনা করার জন্য তিনি ছিলেন প্রথম লেখকদের একজন। তো এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক। 3 থেকে প্রশ্ন আছে NSSO এর সম্পূর্ণ নাম কি? ন্যাশনাল সোশ্যাল সার্ভে অফিস, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অর্গানাইজেশন আর নন সোশ্যাল সার্ভে অফিসার্স। তো এর সঠিক উত্তর হবে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন। বিদ্যাক হবে সঠিক উত্তর। বর্তমানে এটার নাম হয়েছে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস। এই ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন এর ডেটা প্রসেসের সদর দপ্তর হলো কলকাতাতে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা চলে যাব 4 দিকের প্রশ্নে। প্রশ্ন আছে কৈলাস সত্যার্থী ইতিহাসের ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছেন? পদার্থবিদ্যা, সাহিত্য, শান্তি আর অর্থনৈতিক অধ্যয়ন। তো এই কৈলাস সত্যার্থী ইনি কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার পান, শান্তিতে নোবেল পুরস্কার পান। আর ইনি কিন্তু নোবেল পুরস্কারটা পেয়েছিলেন 2014 সালে। 2014 সালে এই কৈলাস সত্যার্থী নোবেল পুরস্কার পান। মালালা ইউসুফ জাইরের সাথে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল। 17 বছর বয়সে এই পুরস্কারটি প্রাপ্ত কনিষ্ঠতম ব্যক্তি এই কৈলাস সত্যার্থী। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 5 দাগের প্রশ্ন আছে টেস্ট খেলায় কোন ভারতীয় ক্রিকেটার সর্বাধিক দ্বিশত রান করেছিলেন? সুনীল গাভাস্কার, বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহবাগ। তো এর সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু বিরাট কোহলি। বিরাট কোহলি কিন্তু এর সঠিক উত্তর। ইনি কিন্তু টেস্টে কিন্তু 200 করেছেন, অর্থাৎ দ্বিশত রান করেছেন কিন্তু 7টি দ্বিশত রান করেছেন। সচিন তেন্ডুলকর করেছেন 6টি, আর বীরেন্দ্র সেহবাগ করেছেন 6টি। সুনীল গাভাস্কার করেছেন কিন্তু 4টি। এটা কিন্তু এই যে 4টি সুনীল গাভাস্কার করেছেন কিন্তু 4টি। এখন বিষয় হচ্ছে এই সুনীল গাভাস্কার ছিলেন কিন্তু প্রথম ভারতীয়দের মধ্যে প্রথম টেস্টে দ্বিশত রান করার মালিক, অর্থাৎ সুনীল গাভাস্কার প্রথম ভারতীয় যিনি কিন্তু প্রথম দ্বিশত রান করেন।
তো এনার কিন্তু মোট 4টি দ্বিশত রান, সচিন তেন্ডুলকারের 6টি দ্বিশত রান, আর এই যে বিরাট কোহলি এখানকে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি দ্বিশত রান করেন। এছাড়াও বীরেন্দ্র সেহবাগের কিন্তু টেস্টে 300 করার রেকর্ড আছে, 300 অর্থাৎ ট্রিপল সেঞ্চুরি। এটা কিন্তু ওনার দুটি, একটা সম্ভবত পাকিস্তানের বিরুদ্ধে, আর একটা হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে, সেটা হচ্ছে মুলতানে, আর একটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। তো বীরেন্দ্র সেহবাগের 300 করার ট্রিপল সেঞ্চুরি করেছেন দুটি। আর ব্রায়ান লারা কিন্তু 400 রান করে অপরাজিত ছিলেন, 400 রানের বেশি করেছিলেন টেস্টে। ব্রায়ান লারা ছিলেন কিন্তু ওয়েস্ট ইন্ডিজের একজন সুনামধন্য প্লেয়ার, যিনি কিন্তু আমাদের ক্রিকেট ইতিহাসের একজন গর্বিত ব্যক্তি। চলে যাব আমরা 6 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে 6 দাগের প্রশ্ন, দ্য গড অফ স্মল থিংস উপন্যাসের রচয়িতা কে? আছে খুশবন্ত সিং, অরুন্ধতী রায়, অরবিন্দু আদিকা, কিরণ দেশাই। তো এর সঠিক উত্তর হবে দ্য গড অফ স্মল থিংস। এর উপন্যাসটির রচয়িতা কিন্তু অরুন্ধতী রায়, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। আর দ্য গড অফ স্মল থিংস এই উপন্যাসের জন্য কিন্তু অরুন্ধতী রায় বুকার পুরস্কার পেয়েছেন, এবং 40টিরও বেশি ভাষায় কিন্তু এই দ্য গড অফ স্মল থিংস অনুবাদ হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে দ্য গড অফ স্মল থিংস এর মূল বিষয়টা কী ছিল? বিভিন্ন পরিস্থিতিতে জন্মগ্রহণের কারণে ভারতীয় সমাজ তার লোকদের উপর যে পার্থক্য ফেলেছে তা চিত্রিত করেছেন। মানুষ হিসেবে আপনার যে অধিকারগুলি থাকা উচিত, আপনার লিঙ্গ বা শ্রেণী নির্বিশেষে এবং মানুষ হওয়ার তার একমাত্র কারণ। তো এটা কিন্তু এই দ্য গড অফ স্মল থিংসের মূল বিষয়বস্তু ছিল। তো এর সঠিক উত্তর হচ্ছে অরুন্ধতী রায়। চলে যাবো 7 দাগের প্রশ্নে। 7 দাগের প্রশ্ন আছে, নিচের কোন গায়ককে 2023 সালে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়েছিল? কে কাজী সিং, জামায়াং শেরিং নামগিয়াল, জুবিন মেহতা, বাণী জয়রাম। তো এর সঠিক উত্তর হচ্ছে বাণী জয়রাম। বাণী জয়রামকে কিন্তু 2023 সালে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়েছিল গায়কের জন্য। অর্থাৎ বাণী জয়রাম ছিলেন কিন্তু একজন গায়ক যার অপর নাম ছিল মীরা, ময় হস্যি রয়াকার অথবা ময় দীর্ঘি রয়াকার, যে কোনো একটা। তো মীরা কিন্তু এই বাণী জয়রামের অপর নাম ছিল। এনার জন্ম কিন্তু 1945 সালে, আর মৃত্যু কিন্তু 2023 সালে। 2023 সালে আকস্মিক মৃত্যু। ইনি ছিলেন কিন্তু ভারতবর্ষের একজন পতিতযশা গায়ক। 1971 সাল থেকে এনার কর্মজীবন শুরু হয়, এবং 4 দশকের বেশি সময় ধরে কিন্তু দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন এই পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত গায়ক বাণী জয়রাম, যার অপর নাম মীরা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 8 দাগের প্রশ্ন আছে, সংবিধানের কোন মৌলিক অধিকার একজনের পছন্দের ব্যক্তিকে বিয়ে করার অধিকারকে সুরক্ষিত করে? সমতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার, আর স্বাধীনতার অধিকার। তো এর সঠিক উত্তর হবে ডিদ্দাক। 8 দাগের সঠিক উত্তর হবে ডিদ্দাক, স্বাধীনতার অধিকার। 9 দাগের প্রশ্ন আছে, নিচের দুটি দলের মধ্যে কোনটি PKL এর 8ম পর্যায়ে ফাইনাল ম্যাচ খেলেছিল? দাবাং দিল্লি বনাম পাটনা পাইরেটস, বেঙ্গল ওয়ারিয়ার্স বনাম পাটনা পাইরেটস, দাবাং দিল্লি বনাম বেঙ্গল ওয়ারিয়ার্স, দাবাং দিল্লি বনাম বেঙ্গালুরু বুলস। তো এখানে সঠিক উত্তর কী হবে? তো PKL অর্থাৎ প্রো কাবাডি লিগ এর 8ম পর্যায়ের ফাইনালে কারা খেলেছিলেন? তো এর সঠিক উত্তর হবে কিন্তু দাবাং দিল্লি বনাম পাটনা পাইরেটস। দাবাং দিল্লি বনাম পাটনা পাইরেটস, এর দাগ হবে সঠিক উত্তর। 10 দাগের প্রশ্ন আছে, কেশব মহারাজ যে দেশের হয়ে ক্রিকেট খেলেন তা হলো ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত। তো এই কেশব মহারাজ ইনি কিন্তু একজন প্রবাসী ভারতীয়। ইনি কিন্তু খেলেন দক্ষিণ আফ্রিকার হয়ে। সিদ্ধাক হবে সঠিক উত্তর। বল হাতে এবং ব্যাট হাতে দুটোতেই কিন্তু ইনি অলরাউন্ডার, তবে বেশি প্রশংসা কিন্তু কেশব মহারাজ দক্ষিণ আফ্রিকার একজন বোলার হিসাবে। তো সিদ্ধাক হবে সঠিক উত্তর। শেষ ব্যাট করেন কিন্তু নিচের সারিতে। 11 দাগের প্রশ্ন আছে, ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন কোন মন্ত্রক দ্বারা বাস্তবায়িত হবে? এখানে বিজ্ঞান ও প্রযুক্তি, নতুন নবায়নযোগ্য শক্তি, বিদ্যুৎ, ব্যবসা ও বাণিজ্য। তো এখানে 11 দাগের সঠিক উত্তর হবে কিন্তু নতুন ও নবায়নযোগ্য শক্তি, বিদ্যাক হবে সঠিক উত্তর।
12 দাগের প্রশ্ন আছে, নিচে উল্লেখিত রাষ্ট্রগুলির মধ্যে কোথায় ভারতীয় দূতাবাসের প্রধানকে হাই কমিশনার বলা হয়? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি আর রাশিয়া। তো এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে কিন্তু এই যে এখানে প্রশ্নটা ভালো করে বুঝবেন, নিচের উল্লেখিত রাষ্ট্রগুলির মধ্যে কোথায় ভারতীয় দূতাবাসের প্রধানকে হাই কমিশনার বলা হয়? তো এর সঠিক উত্তর হবে কিন্তু যুক্তরাজ্য। বিদ্যাগ হবে সঠিক উত্তর। 13 দাগের প্রশ্ন আছে, অমরকণ্টক অবস্থিত মহারাষ্ট্রে, মধ্যপ্রদেশে, রাজস্থান, উত্তরাখণ্ডের। মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অমরকণ্টক, যার উচ্চতা 4449 ফুট। আর এটি কিন্তু অবস্থিত মধ্যপ্রদেশ রাজ্যে, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। মধ্যপ্রদেশ রাজ্যে কিন্তু এই অমরকণ্টক অবস্থিত। আর এই অমরকণ্টক এই শব্দের অর্থ হচ্ছে অনন্ত উৎস, অনন্ত উৎস। এখন এই অমরকণ্টক এটি কিন্তু ভারতের সবচেয়ে প্রাচীনতম পর্বতশ্রেণী বিন্দু ও সাতপুরা রেঞ্জের কিন্তু মিলনস্থল এই অমরকণ্টক। এছাড়াও অমরকণ্টক বিখ্যাত কারণ এটি ভারতের দুটি উল্লেখযোগ্য নদীর উৎস, নর্মদা এবং সোন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 14 দাগের প্রশ্ন আছে, নিচের রাজ্যগুলির মধ্যে কোনটিতে চায়ের উৎপাদন হয় না? আসাম, ত্রিপুরা, মধ্যপ্রদেশ আর পশ্চিমবঙ্গ। তো আসামের চা বিখ্যাত, ত্রিপুরায়ও চা হয়, পশ্চিমবঙ্গেও চা হয়। পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে কিন্তু চা হয়। এখানে এর সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশে কিন্তু চা উৎপাদন হয় না, অর্থাৎ 14 দাগের সঠিক উত্তর হবে সিদ্দাগ। 15 প্রশ্ন আছে, 2019-এর সংসদীয় নির্বাচনে রাহুল গান্ধী যে নির্বাচন কেন্দ্রে জয়লাভ করেন সেটি হলো আমেঠি, ওয়ানাদ, ত্রিবনন্তপুরম, মেডাক। তো এই 2019 সালে এই রাহুল গান্ধী দুই জায়গা থেকে প্রতিনিধিত্ব করেন। একটা হচ্ছে আমেঠি, উত্তরপ্রদেশের আমেঠি থেকে, এবং আরেকটি হচ্ছে কেরালার ওয়ানাদ থেকে। আমেঠিতে তিনি কিন্তু পরাজিত হন, কিন্তু এই যে কেরালার ওয়ানাদ থেকে কিন্তু জিতে যান। উত্তরপ্রদেশের আমেঠিতে কার কাছে হেরে যান, কার কাছে পরাজিত হন রাহুল গান্ধী? সেটা হচ্ছে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির কাছে কিন্তু আমেঠিতে পরাজিত হন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু কোথায় জয়লাভ করেন এটা বলেছে, তাহলে এর সঠিক উত্তর হবে বিদ্যাগ, ওয়ানাদ থেকে কিন্তু জয়লাভ করেন কে? রাহুল গান্ধী। 16 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সৌরজগতের বাইরে একটি বিশাল লাল গ্রহ আবিষ্কার করেছে? স্পিটজার স্পেস টেলিস্কোপ, কেপলার স্পেস টেলিস্কোপ, ওয়াইড ফিল্ড ইনফ্রারেড সার্ভে এক্সপ্লোরার, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। তো এখানে 16 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ডিদ্দাগ, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। ডিদ্দাগ হবে সঠিক উত্তর। 17 দাগের প্রশ্ন আছে, নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি BIMSTEC গোষ্ঠীর সদস্য নয়, অর্থাৎ বিমস্টেক গোষ্ঠীর সদস্য নয়? আছে পাকিস্তান, মায়ানমার, শ্রীলঙ্কা, ভারত। তো এর মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তো এখানে এই যে পাকিস্তান আছে, পাকিস্তান কিন্তু এই বিমস্টেক এই গোষ্ঠীর সদস্য নয়, অর্থাৎ BIMSTEC এই গোষ্ঠীর সদস্য নয় পাকিস্তান। এর দেখা হবে সঠিক উত্তর। এখানে যদি পাকিস্তানের পরিবর্তে যদি দিত মালয়েশিয়া, সেটাও কিন্তু হতো না। তো এখানে মায়ানমার, শ্রীলঙ্কা, ভারত এরা কিন্তু এই বিমস্টেক গোষ্ঠীর সদস্য, মায়ানমার, শ্রীলঙ্কা, ভারত। এছাড়াও মায়ানমার, শ্রীলঙ্কা, ভারত ছাড়াও আরও কটি দেশ আছে, মোট 7টি দেশ মিলে কিন্তু এই বিমস্টেক গোষ্ঠী, 7টি দেশ মিলে কিন্তু এই বিমস্টেক গোষ্ঠী। বিমস্টেক 6 জুন 1997 সালে এই বিমস্টেক গোষ্ঠী কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। এই বিমস্টেক এর 7টি সদস্য দেশ হচ্ছে বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার আর ইংল্যান্ড। এখানে মায়ানমার, শ্রীলঙ্কা, ভারত দেওয়া আছে। মায়ানমার, শ্রীলঙ্কা, ভারত ছাড়াও কিন্তু বাংলাদেশ, ভুটান, নেপাল আর থাইল্যান্ড এই মোট 7টি দেশ মিলে কিন্তু 6 জুন 1997 সালে এই বিমস্টেক গোষ্ঠী প্রতিষ্ঠিত হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ। 18 দাগের প্রশ্ন আছে, কোন শহর 2032 গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আয়োজন করবে? এথেন্স, জাকার্তা, ব্রিসবেন আর টোকিও। তো এর সঠিক উত্তর হবে ব্রিসবেন। এটা হচ্ছে কুইন্সল্যান্ড, ব্রিসবেন কুইন্সল্যান্ড। আর এটা কিন্তু যে দেশে অবস্থিত সেটা হচ্ছে অস্ট্রেলিয়ায় অবস্থিত, অস্ট্রেলিয়ায়। স্টেডিয়ামের নাম হচ্ছে গাব্বা,
গাব্বা স্টেডিয়ামে কিন্তু এই 2032 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস হবে। 19 দাগের প্রশ্ন আছে, অশ্বিনী সংকেত গ্রন্থের রচয়িতা হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, সমরেশ বসু, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তো অশ্বিনী সংকেত এই গ্রন্থের রচয়িতা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এর দাগ হবে সঠিক উত্তর। 19 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ। আমরা দেখব 20 দাগের প্রশ্ন। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর হলো হাওড়া জেলায়, হুগলি জেলায়, পূর্ব বর্ধমান জেলায়, নদিয়া জেলায়। তো এখানে 20 দাগের সঠিক উত্তর কী হবে? তো এই রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর, এটি কিন্তু হুগলি জেলাতে অবস্থিত। বিদ্যাগের সঠিক উত্তর, বিদ্যাগ এর সঠিক উত্তর হুগলি জেলায় কিন্তু কামারপুকুর অবস্থিত। 21 দাগের প্রশ্ন আছে, ভারতের পূর্বমুখী কর্ম লুক ইস্ট নীতির সূচনা করেন নরসিংহ রাও, অটল বিহারী বাজপেয়ী, মনমোহন সিং, নরেন্দ্র মোদী। খুব সুন্দর একটি প্রশ্ন। এই যে প্রশ্নটা একদম আননোন প্রশ্ন, এই ভারতের পূর্বমুখী কর্ম, এটা কিন্তু এই নীতির সূচনা করেন নরসিংহ রাও, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। 21 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ। পূর্বমুখী কর্ম এটি কিন্তু নরসিংহ রাও সূচনা করেন, মানে নরসিংহ রাও চালু করেন। এর দাগ হবে সঠিক উত্তর। লুক ইস্ট নীতি অর্থাৎ পূবে তাকাও নীতি, এটি কিন্তু 1991 সালে পিভি নরসিংহ রাও শুরু করেছিলেন। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সাথে ব্যাপক অর্থনৈতিক কৌশলগত সম্পর্কে গড়ে তোলার একটি প্রচেষ্টা ছিল। লুক ইস্ট নীতি এটি কিন্তু এখন পরিবর্তন হয়ে নরেন্দ্র মোদী অ্যাক্ট ইস্টে পরিণত হয়েছে। এর দাগ হবে সঠিক উত্তর। 22 দাগের প্রশ্ন আছে, নিসার অর্থাৎ নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার রাডার স্যাটেলাইট কোন সালে উৎক্ষেপণের প্রস্তাব করা হয়? 22, 23, 24 আর 25। 2022, 2023, 2024, 2025। নাসা ইসরো এর সিনথেটিক অ্যাপারচার রাডার স্যাটেলাইট কোন সালে উৎক্ষেপণের প্রস্তাব করা হয়? তো এর সঠিক উত্তর হবে 2024 সালে। সিদ্ধাগ হবে এর সঠিক উত্তর। 23 দাগের প্রশ্ন আছে, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সি রাজাগোপালাচারী, ডক্টর বি.আর. আম্বেদকর, সর্বপল্লী রাধাকৃষ্ণন। তো স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর ছিলেন কিন্তু চক্রবর্তী রাজা গোপালাচারী, অর্থাৎ সি গোপালাচারী, এটা কিন্তু এর সঠিক উত্তর। ইনিই কিন্তু স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল, আর ইনিই কিন্তু শেষ গভর্নর জেনারেল। সি রাজাগোপালাচারী ইনিই ভারতীয় প্রথম গভর্নর জেনারেল, ইনিই কিন্তু শেষ গভর্নর জেনারেল। এনার নাম ছিল কিন্তু সি রাজাগোপালাচারী, ইনি কিন্তু রাজাজি নামে কিন্তু ইনি বেশি প্রচলিত ছিলেন রাজাজি নামে। ইনি কিন্তু মহাত্মা গান্ধীর নীতি আদর্শ নিয়ে চলতেন। বিদ্যাগ হবে সঠিক উত্তর। ইনিই ভারতীয় গভর্নর জেনারেল, প্রথম এবং শেষ গভর্নর জেনারেল ইনি, সি রাজাগোপালাচারী, অর্থাৎ চক্রবর্তী রাজাগোপালাচারী, যার নাম ছিল কিন্তু রাজাজি। 24 দাগের প্রশ্ন আছে, ইসরো এর সদর দপ্তর কোথায়? এখানে আছে হায়দ্রাবাদ, বেঙ্গালুর, আহমেদাবাদ, তিরুবনন্তপুরম। তো ইসরো এর সদর দপ্তর হচ্ছে বেঙ্গালুরে, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। ইসরোর সদর দপ্তর বেঙ্গালুর। 25 দাগের প্রশ্ন আছে, নিচের নদীগুলির মধ্যে কোনটির উৎস হিমালয়? দামোদর, কাবেরী, ব্রহ্মপুত্র, নর্মদা। তো এখানে 25 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 25 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ব্রহ্মপুত্র নদীর কিন্তু উৎস হচ্ছে হিমালয়। সিদ্ধাগ হবে সঠিক উত্তর। হিমালয় হচ্ছে ব্রহ্মপুত্র নদীর উৎস। 26 দাগের প্রশ্ন আছে, সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য বন্দর সোপোরা, তাম্রলিপ্ত, কালিকট আর কোচিন। তো এখানে 26 দাগের সঠিক উত্তর কী হবে? তো সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য বন্দর হচ্ছে কালিকট। সিদ্ধাগ হবে সঠিক উত্তর। 26 দাগের সঠিক উত্তর হবে সিদ্ধাগ। কালিকট ছিল কিন্তু সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য বন্দর। 27 দাগের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি পরিত্যাগ করেন 1905 সালে, 1911 সালে, 1914 সালে, 1919 সালে। 1915 সালে ব্রিটিশ সরকার রবীন্দ্রনাথ ঠাকুরকে নাইট উপাধিতে ভূষিত করেন, কিন্তু 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করে দেন। 1921 সালে গ্রাম উন্নয়নের জন্য তিনি শ্রীনিকেতন নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন, আর 1923 সালে আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত করেন। তাহলে এখানে এর সঠিক উত্তর কী হবে? রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি ত্যাগ করেন 1919 সালে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর তার কারণস্বরূপ কিন্তু ছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। এই মর্মান্তিক ঘটনার জন্য কিন্তু ইংরেজদের দেওয়া নাইট উপাধি রবীন্দ্রনাথ ঠাকুর ত্যাগ করেছিলেন।
28 দাগের প্রশ্ন, নিম্নে উল্লেখিত নোবেল পুরস্কার বিজয়ীদের মধ্যে কোন ব্যক্তি কলকাতার সঙ্গে বিশেষ কোনো যোগাযোগ ছিল না? মাদার টেরিজা, হরগোবিন্দ খুরানা, সিবি রমন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তো 28 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 28 দাগের সঠিক উত্তর হবে কিন্তু হরগোবিন্দ খুরানা, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। 29 দাগের প্রশ্ন আছে, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সাহিত্যে নোবেল পুরস্কার পাননি? টনি মরিসন, গ্যাব্রিয়েল মিস্ত্রাল, অরুন্ধতী রায়, ওলগা টোকারচুক। তো এখানে এর সঠিক উত্তর হবে সাহিত্যিক অরুন্ধতী রায়। ইনি কিন্তু বুকার প্রাইজ পেয়েছেন কিন্তু নোবেল পুরস্কার পাননি। সিদ্ধাক হবে সঠিক উত্তর। 30 দাগের প্রশ্ন, ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম সভাপতি ছিলেন হোমি ভাবা, বিক্রম সারাভাই, আর চিদম্বরম, এইচএন শেটনা। তো 30 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 30 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম সভাপতি ছিলেন কিন্তু হোমি ভাবা, জাহাঙ্গীর হোমি ভাবা, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। 31 দাগের প্রশ্ন আছে, নিচের ব্যক্তিদের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন? দাদাভাই নৌরোজি, অ্যালান অক্টিভান হিউম, উমেশচন্দ্র ব্যানার্জি, আর সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তো 31 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু এই নিচের ব্যক্তিদের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন? তো এটা হচ্ছে উমেশচন্দ্র ব্যানার্জি। সিদ্ধাক হবে সঠিক উত্তর। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি উমেশচন্দ্র ব্যানার্জি। 32 দাগের প্রশ্ন আছে, উইসেন বোল্ট একজন লং ডিস্টেন্ট দৌড়বিদ, সাঁতারু, বাস্কেটবল খেলোয়াড়, তীরন্দাজ। তো ইনি তীরন্দাজ না, বাস্কেটবল খেলোয়াড়ও না, সাঁতারু না, ইনি একজন দৌড়বিদ। বলা যায় বাতাসের আগে দৌড়ায়। মানে উইসেন বোল্টকে আমি যখন দেখেছি, তার খেলা দেখেছি ওই অলিম্পিকে, তো উনি যেন কী একটা স্পিডে দৌড়াচ্ছে। তো এখানে উইসেন বোল্ট একজন কিন্তু দৌড়বিদ। এর দাগ হবে সঠিক উত্তর। ইনি কিন্তু একজন জামাইকান প্লেয়ার, জামাইকান দেশের প্লেয়ার কিন্তু এই উইসেন বোল্ট। ইনি কিন্তু 100 মিটার যে দৌড়টা হয় তাতে কিন্তু সময় নেয় 9.58 সেকেন্ড, আর 200 মিটারের যে দৌড় হয় তাতে কিন্তু সময় নেয় 19.19 সেকেন্ড। আর 400 মিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে উনি সময় নেন 36.48 সেকেন্ড। তো বুঝতে পারছেন, তাহলে 400 মিটারে কিন্তু 36.48 সেকেন্ড। তো 400 মিটার মানে সে কতটা, তাই কিন্তু 36 সেকেন্ডে 3 দৌড়ান, 36.48 সেকেন্ডে ওই 400 মিটার দৌড়ান। তো উইসেন বোল্ট আপনি দেখবেন, গুগলে সার্চ করে, ইউটিউবে দেখে নেবেন উইসেন বোল্টের যে খেলা সেটা দেখবেন, আপনাদের আরও মনে থাকবে। ইনি একজন জামাইকান প্লেয়ার, আর ইনি একজন জামাইকান প্লেয়ার, অর্থাৎ জামাইকান দেশে কিন্তু 1986 সালে এনার জন্ম হয়। 1986 সালে বোল্টের জন্ম হয়। ইনি আজ পর্যন্ত যে রেকর্ড করে আছেন, 200 মিটার হোক, 100 মিটার হোক, 400 মিটার হোক, এখনও পর্যন্ত কেউ কিন্তু সে রেকর্ড ভাঙতে পারেনি। তো উইসেন বোল্ট এমন একজন প্লেয়ার। চলে যাব 33 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে, স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন 1890 সালে, 1892 সালে, 1893 সালে, 1894 সালে। তো 33 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে সিদ্ধাক। 1893 সালে কিন্তু এই শিকাগো ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দ মানে বক্তৃতা দিয়েছিলেন। আর সেই সময়ে কিন্তু তিনি কিন্তু মানে এই যে হিন্দু ধর্ম, এটা কিন্তু বাইরের দেশে যে হিন্দু ধর্ম প্রচার করা, সেটা কিন্তু স্বামী বিবেকানন্দই প্রথম করেছিলেন। 1893 খ্রিস্টাব্দে শিকাগো অনুষ্ঠিত বিশ্ব ধর্ম মহাসম্মেলনে ভারত এবং হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেছিলেন এই স্বামী বিবেকানন্দ। 1893 খ্রিস্টাব্দের 11 থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই মহাসম্মেলনটি ছিল কিন্তু বিশ্বের প্রথম ধর্মীয় মহাসম্মেলন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, সিদ্ধাক হবে সঠিক উত্তর। 34 দাগের প্রশ্ন আছে, আলেকজান্ডার কখন ভারতবর্ষ আক্রমণ করেন? খ্রিস্টপূর্ব 323 খ্রিস্টাব্দে, খ্রিস্টপূর্ব 325, খ্রিস্টপূর্ব 326, খ্রিস্টপূর্ব 327। তো 34 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 34 দাগের সঠিক উত্তর হবে কিন্তু খ্রিস্টপূর্ব 326, খ্রিস্টপূর্ব 326। 34 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক, খ্রিস্টপূর্ব 326। 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন। আলেকজান্ডার দ্য গ্রেট ছিলেন কিন্তু মেসিডনের প্রাচীন গ্রিক রাজ্যের একজন রাজা। তিনি পারস্য সাম্রাজ্যকে উৎখাত
করেছিলেন। 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন। তারপর সিন্ধু নদী পার হয়ে তিনি তক্ষশিলার দিকে অগ্রসর হয়েছিলেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর সঠিক উত্তর হবে সিদ্ধাক। এরপরে আছে 9 পাতায়। তো আমরা 9 পাতায় যাব। পিএসসির মাধ্যমে রাজ্যে সহস্রাধিক ক্লার্ক নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা নমুনা প্রশ্ন উত্তর 8 পাতার পর। তো 8 পাতার পরে 9 পাতায় চলে এলাম। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন রাজ্যে সহস্রাধিক ক্লার্ক নিয়োগের পরীক্ষাটি, এই প্র্যাকটিস সেটটি। তো আমরা 35 দাগের প্রশ্ন দেখব। 2019 সালের সংসদীয় নির্বাচনে প্রধানমন্ত্রী কোন নির্বাচনী কেন্দ্র থেকে এসেছেন? লখনৌ, বারাণসী, রায়বেরেলি আর আহমেদাবাদ। তো এখানে 35 দাগের সঠিক উত্তর কী হবে? তো প্রশ্নটা কিন্তু খুব সুন্দর একটি প্রশ্ন। তো এই প্রশ্নটার সঠিক উত্তর হবে কিন্তু বারাণসী। বিদ্যাক হবে সঠিক উত্তর। বারাণসী থেকে কিন্তু জিতে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। 36 দাগের প্রশ্ন, নিচের বন্দরগুলোর মধ্যে কোনটি অবস্থান পাকিস্তানে নয়? করাচি, সদর, পাশনি, আব্বাস। তো এর মধ্যে আব্বাস এটা কিন্তু পাকিস্তানের বন্দর নয়। 37 দাগের প্রশ্ন আছে, নিম্নে উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশের বসবাসকারী কুর্দিশদের উপর হাল আমলে তুরস্ক আক্রমণ করেছে? ইরান, ইরাক, সিরিয়া, সৌদি আরব। তো এর সঠিক উত্তর হবে ইরাক। বিদ্যাক হবে সঠিক উত্তর। 38 দাগের প্রশ্ন আছে, 1944 সালে 14 এপ্রিল ব্রিটিশ সেনাবাহিনীকে পরাস্ত করে আইএনএ যেখানে ভারতীয় পতাকা উত্তোলন করেছিল সেই জায়গাটার নাম কি? ইম্ফল, ময়রাং, কোহিমা, মুরি। তো 38 দাগের এই যে প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু ময়রাং। বিদ্যাক হবে সঠিক উত্তর। 39 দাগের প্রশ্ন আছে, কমনওয়েলথ গেমস কোন বছরে ভারতে অনুষ্ঠিত হয়? 1990 সালে, 19 সালে, 2014 আর 2018 সালে। তো 39 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 10 সালে। কিন্তু এই কমনওয়েলথ গেমস কোন বছর ভারতে অনুষ্ঠিত হয়? তো 10 সালে। বিদ্যাক হবে সঠিক উত্তর। 40 দাগের প্রশ্ন আছে, নিচের স্থানগুলির মধ্যে কোনটি একটি স্বাধীন রাষ্ট্র নয়? ভানুয়াটু, নেদারল্যান্ডস, আলাস্কা আর কানাডা। তো এদের মধ্যে স্বাধীন রাষ্ট্র নয় কোনটি? তো সিদ্ধাক হবে সঠিক উত্তর। আলাস্কা এখনও স্বাধীন রাষ্ট্র নয়। সিদ্ধাক হবে সঠিক উত্তর। 40 দাগের সঠিক উত্তর সিদ্ধাক। এবার আমরা 41 দাগের প্রশ্নে চলে যাব। 41 দাগের প্রশ্ন আছে, বার্ষিক 6% সরল সুদের হারে 4000 টাকার 5 বছরের সুদ কত? তো কোনো প্রবলেম না। 400 টাকার 5 বছরের সুদ কত? তো এখানে এটা কিন্তু নিমেষেই সমাধান করা যায়। তো এখানে আপনি এই 6 আর 5 আপনি গুণ করে দেবেন, তাহলে 5 আর 6 যদি গুণ করেন তাহলে 30 হয়। 30% দেবে। 30% মানে 30/100। এখন এই 400কে আপনি 30/100 দিয়ে গুণ করে দেবেন। এই 400কে 30/100 দিয়ে গুণ করে দিলেন। এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, 3 এ 4 12, তাহলে কত হচ্ছে? 120 টাকা। তাহলে এর সুদ কিন্তু 120 টাকা। বিদ্যাক হবে সঠিক উত্তর। খুব সহজে এসব অঙ্ক সমাধান করা যায়। যাক, তাহলে 42 দাগের অঙ্ক থেকে কিন্তু আমরা পরের ভিডিওই করব। অঙ্কের ভিডিওই আপনারা বাকি অঙ্কগুলো দেখতে পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হয় পরের ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আপনাদের শুভ হোক।